দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। নিটের পর এবার নেট, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এবার বিতর্কে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি আয়োজিত হয় এই পরীক্ষা হয় মঙ্গলবার অর্থাৎ গত 18ই জুন, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই বুধবার তা বাতিল করার কথা ঘোষণা হয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে যেমনটা জানা হয়েছে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে। আর এরপরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের ছবি। অনিয়মের অভিযোগের কারণেই এবছর জুনে নেট পরীক্ষা বাতিল করা হলো বলে জানা গিয়েছে। তদন্তের ভার সিবিআই কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। 18ই জুন নেট পরীক্ষা দেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী, কিন্তু পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে অনিয়মের বিষয়, সেই বিষয়ে যখন নজরে আসে এবং তারপরই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের যে বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট বিতর্কের আবহে এবার ইউজিসি নেট বাতিল এবং মঙ্গলবার অর্থাৎ গত 18ই জুন পরীক্ষা হয়। 24 ঘন্টা কাটতে না কাটতেই বুধবার সেই পরীক্ষা বাতিল হয়। অনিয়মের অভিযোগ ওঠায় বুধবার সন্ধ্যেতেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বাতিল করার কথা জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে এনডিএ সরকারের বিরুদ্ধে যেরকম সুর চড়িয়েছে বিরোধী দলগুলিও এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বিষয়কে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ বারবার সামনে এসেছে। আমরা এর আগে দেখেছি নিটের যে ফল প্রকাশ অর্থাৎ নিট পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ বিতর্ক তৈরি হয়েছে। কোথাও নম্বর বাড়ানো নিয়ে সেইখানে একটা যে কারচুপির অভিযোগ সামনে এসেছে। এবার নেটের অভিযোগ অর্থাৎ নেটেও কিন্তু একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। यूजीसी नेट की परीक्षा जो 18 जून को एनटीए ने कंडक्ट कराई थी, लगभग 9 लाख बच्चों ने पार्टिसिपेट किया था। 19 जून को यूजीसी को मिनिस्ट्री ऑफ होम अफेयर के इंडियन साइबर क्राइम सेंटर कोऑर्डिनेशन सेंटर I4C से कुछ इनपुट मिले। उस इनपुट को प्राइमा फेसी देखने से मिनिस्ट्री को ये अपीयर हुआ कि देयर इज अ चांसेस दैट एग्जामिनेशन हैज बीन कॉम्प्रोमाइज्ड। To taking a very prompt action and with an aim to ensure student interest, the ministry has decided to cancel the examination. Next day of examination जल्दी ही कन्वे कर दी जाएगी और इसके साथ ही मैटर को सीबीआई को भी रिफर कर दिया गया है ताकि जो भी पॉसिबल अगर कोई ऐसा इन्वॉल्वमेंट है तो सभी लोगों को उनको खिलाफ कार्रवाई की जा सके। मैं एक बात को दोबारा रिटेट करना चाहता हूँ कि मिनिस्ट्री is committed to ensure student interest at all level and ministry does not and will not hesitate to take any action against anyone if found involved in any matter which indicate the compromise of examination. নিটের পরে এবার নেট অর্থাৎ বিতর্কে যখন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ, একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। কোথাও প্রশ্নপত্রে নাম্বার বাড়ানো, উত্তরপত্রে, এবং এবার নেট নিয়ে রীতিমতো বিতর্ক ছড়ালো। অর্থাৎ 18ই জুনের পরীক্ষা বাতিল করা হলো। 24 ঘন্টা কাটতে না কাটতে বুধবারই বাতিল করা হয়েছে এবং নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিরোধীরা। মোদী সরকারকে পেপার লিক সরকার বলে আক্রমণ কংগ্রেসের তরফে সরাসরি কেন্দ্রকে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি বিজেপি সরকারের প্রশ্ন ফাঁস তন্ত্র যুবদের জন্য সর্বনাশ, মোদী সরকার কি জবাবদিহি করবে, শিক্ষামন্ত্রী কি দায়িত্ব নেবেন, পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অনিয়মের অভিযোগ উঠতেই বুধবার সন্ধ্যায় ইউজিসির নেট পরীক্ষা বাতিল করা হয় এবং পাশাপাশি এরপরেই কিন্তু এনডিএ সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস নেতৃত্ব এবং পাশাপাশি প্রশ্ন ফাঁসের সরকার বলেও কিন্তু কংগ্রেস নরেন্দ্র মোদীর সরকারকে কটাক্ষ করেছেন এবং তারই মাঝে প্রিয়াঙ্কা গান্ধীর পোস্ট, বিজেপি সরকারের প্রশ্ন ফাঁস তন্ত্র যুবদের জন্য সর্বনাশ। বিতর্কে নিট আর বাতিল নেট, নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিরোধীরা। মোদী সরকারকে পেপার লিক সরকার বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি সরকারের প্রশ্ন ফাঁস তন্ত্র যুবদের জন্য সর্বনাশ আনছে। মোদী সরকার কি জবাবদিহি করবে, শিক্ষামন্ত্রী কি দায়িত্ব নেবেন, পোস্টে এমনই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপনাদের জানিয়ে রাখবো, অনিয়মের অভিযোগ উঠতে বুধবার সন্ধ্যে ইউজিসির নেট পরীক্ষা বাতিল হয় আর তারপরেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় দেখা যায় এবং বিরোধী রাজনৈতিক শিবিরে বারবার এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করা হয় এবং কংগ্রেসের তরফেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কে সরাসরি কটাক্ষ করা হয়েছে এবং যেখানে নরেন্দ্র মোদীর সরকারকে পেপার লিক সরকার বলেও আক্রমণ কংগ্রেস নেতৃত্বে। নেট বাতিলে তোলপাড় গোটা দেশ, সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। ব্যাপমের থেকেও বড় কেলেঙ্কারি, যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে মোদী সরকার। প্রশ্ন ফাঁসের জন্য দায়ী মোদী, তো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী ঠিক কি বলেছেন শোনাই প্রথমে। हिंदुस्तान में नॉन स्टॉप पेपर लीक होते हैं और आज आप सबको मालूम है कि नीट पेपर एंड यूजीसी एनईटी के जो पेपर्स हैं वो लीक हुए हैं और एक कैंसिल भी हुआ है। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था, मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। नुकसान स्टूडेंट्स का होता है, নেট বাতিলে তোলপাড় গোটা দেশ আপনাদের সামনে তুলে ধরলাম। সাংবাদিক বৈঠক থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই এখন বিজেপির দখলে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে মোদী সরকার, সমস্ত রকম সরকারি সংস্থাকেও ধ্বংস করা হচ্ছে, এমনটাই বলেছেন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী। তৃণমূল ও বিজেপির তরফে পরপর কি প্রতিক্রিয়া উঠে আসছে এ বিষয়ে শুনুন। আমাদের পরিষ্কার কথা যে এই নিয়োগ সংক্রান্ত যে কোনো পরীক্ষা তাতে যদি অস্বচ্ছতা হয়ে থাকে নিশ্চিতভাবে সেটা যে সরকারের হয়ে থাকুক না কেন তার সমালোচনা করাই যায়, এটা করা উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাই কাম্য। কিন্তু আমি তো জানতে চাই সেই বিচারপতির, মহামহিম বিচারপতি যাকে কার্যত ভগবানের মর্যাদা দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল তিনি আসলে বিজেপির সাথে যোগাযোগ রেখে বিজেপি প্রার্থী হয়েছে, সেই বিচারপতি চুপ কেন? তার মুখে কথা নেই কেন? তার কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তার মধ্যে যে নেট পরীক্ষা হওয়ার কথা, এর আগে নেট এনডব্লিউটির বেলায় আমরা দেখেছি কিছু ভয়ানক চূড়ান্ত দুর্নীতি হয়েছে, একই নাম্বার পেয়ে যাচ্ছেন এবং যে নাম্বার পাওয়ার কথা নয় গ্রেড অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী। আজকে সেই বিচারপতিরা চুপ কেন? আজকে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চুপ কেন? আসলে চুপ একটাই কারণে, রাম আর বামের সেটিংটা দিনের আলো। শিক্ষা মন্ত্রক নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ, সুপ্রিম কোর্টের অবজারভেশনকে মেনে নিয়ে শিক্ষা মন্ত্রক স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই এর তদন্ত চাইছে, কারণ কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থা নিয়েছে। এটা ভারত সরকারের অবস্থা। আর পশ্চিমবঙ্গ সরকার যখন শিক্ষার দুর্নীতি সিবিআই তদন্তের দাবি করা হয় তখন তারা সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য আপনার ট্যাক্সের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে যাতে দুর্নীতি চুরির তদন্ত না হয়। এই দুটো দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। যেখানে ভারত সরকারের কারণে কোনো দুর্নীতির কারণে, কোনো সমস্যার কারণে কোনো ছাত্রছাত্রীর মেধা যাতে প্রতারিত না হয় তার দেখার দায়িত্ব কেন্দ্র সরকার, সেই সরকার সেই দায়িত্ব পালন। পাশাপাশি যে খবরে নজর রাখবো, নিট বিতর্কে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দুই ধৃতের। পরীক্ষার আগের দিনই প্রশ্ন ফাঁস, বিহার পুলিশের জেরায় কবুল ধৃত অমিত আনন্দের। পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন উত্তরপত্র আমাকে দেওয়া হয়, সারা রাত ধরে মুখস্থ করানো হয়, পরের দিন পরীক্ষায় হুবহু সব প্রশ্ন মিলে যায়, এমনই স্বীকারোক্তি আরও এক ধৃত পরীক্ষার্থী অনুরাগ যাদবের। বিহারে এখনো পর্যন্ত 13 জন পরীক্ষার্থী গ্রেফতার হয়েছেন।
অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দু দা, যে স্বীকারোক্তি ধৃতের তরফে এখনো পর্যন্ত উঠে এসছে, ঠিক কি কি বিষয় ধৃতের তরফে কি স্বীকারোক্তি দেওয়া হচ্ছে? যে বিস্ফোরক অভিযোগ যে পরীক্ষার্থীদের থেকে 30 থেকে 32 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং প্রশ্নপত্র আগের দিন রাতে দেওয়া হয়েছে, মুখস্থ করেছে পরীক্ষার্থীরা। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে নামটা উঠে এসেছে মাস্টার মাইন্ড হিসাবে, অর্থাৎ অমিত আনন্দ, যে হচ্ছে এই নিট দুর্নীতির মাস্টার মাইন্ড বলে এখনো পর্যন্ত বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট তারা কিন্তু দাবি করছে। এই অমিত আনন্দ শুধুমাত্র এই নিট নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্নপত্র তার হাত দিয়ে ফাঁস হয়েছে। তার সঙ্গে যখন সিকান্দারের যোগাযোগ হয়, সেই সিকান্দার হচ্ছে ওখানকার বিহারের একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার, দানাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন তার জুনিয়র ইঞ্জিনিয়ার। তার সঙ্গে এই অমিত আনন্দের যোগাযোগ হয় এবং অমিত আনন্দ সিকান্দারকে বলে যে 30 থেকে 32 লক্ষ টাকা লাগবে প্রতি ছাত্র পিছু, তাদের সমস্ত প্রশ্নপত্র তাদের তুলে দেওয়া হবে। এবং এই সিকান্দার অমিত আনন্দ এবং তারপরে সিকান্দার তখন অমিত আনন্দকে বলে যে তার দুই আত্মীয়, তার ভাইপো অনুরাগ যাদব এবং তার মা রীনা কুমারী, এই দুজনকে কিন্তু প্রশ্নপত্র পাইয়ে দিতে হবে। এবং এই প্রশ্নপত্র পাইয়ে দেওয়া হিসাবে অমিত আনন্দ বলেছিল 30 থেকে 32 লক্ষ টাকা দিতে হবে। এবং এই যে পাটনা বিমানবন্দর তার খুব কাছেই একটি সরকারি যে রিসর্ট, সেই রিসর্টে এই অনুরাগ যাদব এবং তার মা রীনা কুমারীকে রাখা হয়েছিল। সেখানে এক মন্ত্রীর নাম উঠে আসে, যে যখন এই এন্ট্রি বুকে যে নাম লেখা হয় এই অনুরাগ যাদব এবং রীনা কুমারী, তার পাশে মন্ত্রীজি, অর্থাৎ কোনো একজন মন্ত্রী রেকমেন্ড করেছিলেন তাদের এই সরকারি বাসভবন পাইয়ে দেওয়ার জন্য। এবং সেই বিষয়টা কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দার যোগাযোগ করেছিলেন, কোন মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, সেই বিষয়টা উঠে আসে। এবং এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দার যোগাযোগ করেছিল। এবং এই অনুরাগ যাদবকে জেরা করে এই বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট তারা কিন্তু জানতে পেরেছে। অনুরাগ যাদব স্বীকার করেছে যে প্রশ্নপত্র 4 মে অর্থাৎ 5ই মে যে নিট পরীক্ষা হয়েছিল, তার আগের দিন একটি প্লে স্কুলে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রশ্নপত্র দেওয়া হয়। সে উত্তরগুলো তাকে মনে করতে বলা হয় এবং যে উত্তরগুলো সে মনে করতে পারেনি সেই উত্তরগুলো তাকে লিখে দেওয়া হয়। এবং সেই প্রশ্নপত্র অনুরাগ যাদব হাতে পেয়েছিল 4 মে, সেই প্রশ্নপত্রই যে নিট পরীক্ষাতে সেই প্রশ্ন পড়েছিল সেটা কিন্তু হুবহু মিলে গেছে। এবং অমিত আনন্দের যে স্বীকারোক্তি, যে সিকান্দারের সঙ্গে তার যোগাযোগ হওয়া এবং এই অনুরাগ যাদব রীনা কুমারীকে প্রশ্ন তুলে দেওয়া, সেখানে একজন গেস্ট হাউসে তাকে রাখা এবং সেখান থেকে তাকে প্লে হাউসে নিয়ে গিয়ে সেই প্রশ্নগুলো দেওয়া, সবগুলোই কিন্তু মিলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে, যে কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দারের কথা হয়েছিল, কোন মন্ত্রীর অনুমোদনে সুপারিশে এই গেস্ট হাউসে অনুরাগ যাদব এবং তার মাকে রাখা হয়েছিল, সেটা স্পষ্ট নয়। কিন্তু এখানে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা তিনি কিন্তু যেটা দাবি করেছেন সেটাও বিস্ফোরক দাবি, যে এই যে ফোন এসেছিল গত 1 মে, একটি ফোন এসেছিল, সেই ফোনটা করেছিলেন তেজস্বী যাদবের পিএ প্রীতম কুমার। তার ফোন থেকে ফোনটা এসেছিল। ফোনটা কার কাছে এসেছিল? তাহলে কি বিজয় সিনহার কাছে ফোন এসেছিল? এবং সেই ফোনটা কি আদৌ এই তেজস্বী যাদবের যে পিএ সেই প্রীতম কুমার তিনি ফোন করেছিলেন কিনা সেটা তদন্ত সাপেক্ষ। সবকিছু মিলিয়ে এটা বলা যেতে পারে বিহারে যে বিজেপি শাসিত সরকার, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং এই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে যে আঙুলটা উঠছে এবং তার সঙ্গে যোগ হয়ে গেছে গত 18ই জুন যে পরীক্ষা নেওয়া হয়েছিল নেট পরীক্ষা, ইউজিসি নেট, সেই নেট পরীক্ষা বাতিল হওয়ার পরে এবং সেখানে অস্বচ্ছতার অভিযোগ এবং সেটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মোদী সরকার বেশ চাপে এবং সংসদের অধিবেশন শুরুর পরে এই বিষয় নিয়ে তাদের যে খুব বিরোধীরা চেপে ধরবে সেটা কিন্তু খুব স্পষ্ট। ধন্যবাদ দিব্যেন্দু দা। इतना पता है कि एक अनुराग यादव करके थे, उनकी बुकिंग थी यहाँ पे गेस्ट हाउस में, वो यहाँ ठहरे थे और एक मैडम थी उनके साथ जो है वो रुकी हुई थी, यहाँ N10 नंबर कमरे में थी। बस वो 2 लोग थे यहाँ पे जो है। तो अचानक से पुलिस यहाँ पे रात में आई कि यहाँ कोई रुका हुआ है, आके उन्होंने रजिस्टर वगैरह दिखा दिया हम लोगों ने, भाई हाँ ये लोग रुके हुए हैं। फिर पुलिस आई, कुछ लेडीज कांस्टेबल वगैरह भी थी उनके साथ जो है, वो जाके अपना जो है रूम में उन लोगों ने बातचीत की। हम लोग को तब तक पता भी नहीं था क्या है क्या नहीं है। फिर बाद में हम लोगों को करीब रात में 8-9 बजे पता चला कि कोई एजुकेशन से रिलेटेड कोई मैटर है। इससे ज्यादा हम लोगों को जानकारी तब तक कुछ भी नहीं थी, किसी मंत्री के रेफरेंस की कोई बात ही नहीं। सर मैंने बोला ना कि अभी बताया अभी पहले कि जैसे कोई आता है, अब वो क्योंकि सरकारी डिपार्टमेंट के थ्रू ही बुकिंग हुई थी जो है, अब कोई आता है रुकता है तो
स्टेटस के लिए बोल देता अरे भाई मंत्री जी के गेस्ट हैं, कोई भी बोल देता है इस तरीके से। तो भाई आदमी जो लड़का यहाँ रिसेप्शन पे रहता है सर, वो लिख देता है कि भाई वीआईपी गेस्ट के लिए लिख देता है, रेफरेंस मंत्री जी ऐसा करके लिख देता है। बट किसी मंत्री से कोई ना हम लोगों की कभी कोई बातचीत हुई, कभी बातचीत ही नहीं हुई सर। कोई बातचीत हुई हो, चाहे जिसकी कॉल रिकॉर्डिंग आप चेक करा लीजिए, आज से 6 महीने पुरानी या जो भी है चेक करा लीजिए, कोई बात हो तब तो। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে সীতারাম ইয়েচুরি সরাসরি নজর রাখবো। Investigation into how these examinations have been conducted. And BJP's track record we all know. We know what happened to the Vyapam's camp in Madhya Pradesh. And we know how in many of these recruitments and examinations, the idea and the target is not merit. The idea and target is the ideological affinity. And if that is the basis for appointments into academic institutions, into academic positions, that is the surest recipe for destruction of India. Now with this small majority of 20 in the parliament, the BJP will have to face these questions. The parliament is going to meet soon after the oath of the newly elected MPs. The business will begin. The first agenda would be that of the election of the Speaker. And for the last 5 years, we've had the unprecedented situation in Indian Parliament where there was no Deputy Speaker. Deputy Speaker election was not allowed to be held, but now they can't avoid it. And traditionally, the Deputy Speaker, by tradition, always goes to the opposition. So that used to be the norm till the Modi government came. But there would be agreement between the Speaker and the Deputy Speaker, between the ruling parties and the opposition. And that is how the Parliament used to function in a very productive manner. We'll have to wait and see if this NDA alliance government is going to allow that sort of an arrangement to come, or whether there will be elections to these posts. And from that onwards, the course will be set for the ball to roll on. So that is when we think, we have decided as a CPIM, on the basis of our review of the electoral results, that both inside the parliament and outside the parliament, we shall intensify our struggles on the issues concerning people's livelihood. Today you have a situation where the mockery of an increase in the MSP for some of the products that was announced yesterday. I mean, it is less than the price index and the price rise that is there in annual terms, the MSP increases that they have announced. That is again insulting the farmers. They have now, before the parliament begins, also started making some announcements regarding the economy. A full budget is to come. That is when these issues will have to be debated properly. So we insist that parliamentary debates that have been abandoned by this government for the last 5 years, that tradition must be revived. So that is why today we think there is going to be a big political battle ahead, with the old-timers of the Modi Sarkar wanting to say that everything is hunky-dory, nothing has changed. It's the same NSA, it's the same Principal Secretary, so the same Modi Sarkar continues. অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর যে খবর দিয়ে চারদিক শুরু করেছিলাম, অবশ্যই ইউজিসি নেট বাতিল, যাকে কেন্দ্র করে বিতর্ক গোটা দেশে। আর নেট বাতিল বিতর্কে এবার নিশানা ব্রাত্য বসুর। বাজারে কেলেঙ্কারি সিরিজে নতুন কেলেঙ্কারি, পরীক্ষার বিধির সঙ্গে আপোষের জেরে ইউজিসি নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই ব্রাত্য বসু তিনি বলেছেন। এখনো প্রশ্ন, মাথাকে পাকড়াও করতে পারবে কি, এই প্রশ্নই তুলেছেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেট নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের মাঝে বাতিল ইউজিসি নেট, অস্বচ্ছতার কারণ দেখিয়ে এই পরীক্ষা
বুধবারই বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তভারও দেওয়া হয়েছে সিবিআইকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, শিক্ষামন্ত্রীর তরফে যে পোস্ট, তিনি মূলত কি স্পষ্ট করলেন, কতটা গুরুত্বপূর্ণ এই পোস্ট? দেখো ভাস্বতী, নতুন সরকার গঠনের পর এই নিয়ে দুটো কেলেঙ্কারি সামনে এলো। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে, তারপরেই কিন্তু 1563 জন তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে, সেই নির্দেশের পরেই আবার দেখা যাচ্ছে যে ইউজিসির যে নেট পরীক্ষা, সেখানেও কিন্তু দুর্নীতি ধরা পড়েছে। এবং দুর্নীতির কথা গতকাল সকালেই কিন্তু সংবাদ মাধ্যমে প্রথম আসে। তারপরেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষা বাতিল করে সিবিআই এনকোয়ারি দেন। অর্থাৎ যখন বুঝেছেন যে রাজনৈতিকভাবে আরও একটা আক্রমণের মুখে পড়তে চলেছেন, তখন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছুটা রাজনৈতিকভাবে সুবিধা তারা লাভ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অথবা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তীব্র ভাষায় আক্রমণ করেছেন যে এর পিছনে কারা জড়িত ছিল, আসলে কি এর পিছনে যারা মাথা রয়েছে তারা ধরা পড়বে কি, এবং সরকার যেভাবে তৈরি হওয়ার পর একের পর এক কেলেঙ্কারি আসছে, কেলেঙ্কারির যে সিরিজ আসছে সেই সিরিজ কোথায় থামবে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং তিনি বলেছেন যে সরকার যে বেকায়দায় পড়েছে তা কিন্তু পরিষ্কার, এবং নতুন কেলেঙ্কারি বা দেশের মানুষ কিন্তু আবার দেখতে পাবে, যেভাবে পরপর দুটো কেলেঙ্কারি সিরিজ তারা দেখলেন। এবং তিনি দাবি করেছেন অবিলম্বে নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হোক। যেভাবে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে তা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এবং আসল মাথাকে এখনো পর্যন্ত ধরার কোনো চেষ্টা হচ্ছে না, তাকেও ধরা হোক। এবং অন্যদিকে তিনি কিন্তু টেলিফোনে তার সঙ্গে কথা বলেছেন যে সিবিআই এনকোয়ারি, তারই উপর মানুষের ভরসা নেই। এটাও একটা অন্য যে দুর্নীতিগুলো যেভাবে চাপা পড়ে গেছে, এই সমস্ত প্রশ্নই তুলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে শিক্ষামন্ত্রী। ধন্যবাদ তোমায়। আর এবার যে খবরে নজর রাখবো, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জমির পাট্টা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কি বললেন, উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বিদ্যুতের যে অপচয়, সেই অপচয় নিয়েও কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল ও সরকারি অফিসে বিদ্যুৎ অপচয় হচ্ছে। প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবং যেখানে যে বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন, মূলত জমির পাট্টা নিয়ে সরব হয়েছেন। উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, অন্যদিকে বিদ্যুতের অপচয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুল ও সরকারি অফিসে বিদ্যুতের অপচয় হচ্ছে, এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে যে সমস্ত বিষয় নিয়ে তিনি ভর্ৎসনা করেন, যে জমির পাট্টা নিয়ে, পাশাপাশি শহর কলকাতায় যে সমস্ত জমি জবরদখল হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েও তিনি সরব হন। উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিদ্যুতের যে অপচয় হচ্ছে স্কুল ও সরকারি অফিসগুলিতে, সেই বিষয় নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাবো, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রী ভর্ৎসনার মুখে। শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমির পাট্টা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্বাস্তু পাট্টা কেন সঠিকভাবে দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিভিন্ন স্কুল ও সরকারি যে অফিসগুলি রয়েছে সেখানে বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুতের অপচয় নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল ও সরকারি অফিসে বিদ্যুতের অপচয় নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং একাধিক বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান দা, যে সমস্ত বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন, সরব হয়েছেন, মূলত তার ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কি কি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আজ কড়া বার্তা দিলেন প্রশাসনিক বৈঠক থেকে? দেখো, পুলিশ শুধু নয়, ওখানে যারা যারা ছিলেন অনেক অফিসার, আইএস অফিসার এবং সেক্রেটারিদেরকেও তিনি ক্ষোভের মুখে পড়েছেন। তার ভেতরে ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি তাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে জমি জবরদখল হয়ে যাচ্ছে কলকাতাতে। আর বিনীত, তুমি দেখছো না, প্রশাসনিক বৈঠকের মাঝেই কিন্তু কলকাতা পুলিশের কমিশনারকে এই কথা তিনি বলেন
এবং এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী এখন কিন্তু চারিদিকের এই জমি নিয়ে কিন্তু সব থেকে বেশি তিনি কঠোর হচ্ছেন এবং কড়া পদক্ষেপও নিতে চলছেন। এই জমির বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজ নিয়েও। তাকেও কিন্তু বলেছেন যে পাট্টা বিলি করার সময় সঠিকভাবে হচ্ছে না, কেন হচ্ছে না সেইগুলোকেও দেখার কথা তিনি বলেছেন। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, কোনোভাবেই মানবো না। কোথায় কোথায় কত জমি আছে সোমবারের মধ্যে তিনি কিন্তু এবার সময়সীমা বেঁধে দিয়েছেন, সোমবারের মধ্যেই কিন্তু সেই রিপোর্ট জমা দিতে বলেছেন। কোথায় কোথায় সরকারি জমি কারা কারা কোথায় দখল করে রেখেছে তার পুরো তালিকা কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছেন। সুতরাং আজকেই যে প্রশাসনিক বৈঠক হয়েছে সেই প্রশাসনিক বৈঠকে একদিকে যেরকম জমি নিয়ে ক্ষোভ তিনি উগরে দিয়েছেন, সেই ক্ষোভের মুখে কিন্তু সচিবরা পড়েছেন, সেই ক্ষোভের মুখে কলকাতা পুলিশ কমিশনার পড়েছে। এছাড়াও কিন্তু কাটমানি নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, কাটমানি নিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে, একদম কোড আনকোড এই কথাটি মুখ্যমন্ত্রী বলেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী কিন্তু আজকে একটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন, সেটা হলো যে ভোটের সময় লোকসভা নির্বাচনের সময় কিন্তু পুলিশ শীর্ষ আধিকারিকদের বলেন নির্বাচনের সময় উত্তরবঙ্গে এত টাকা আসলো কোথা থেকে, কেন পুলিশ এই টাকা আটকাতে পারলো না বা তাদের কাছে কোনো ইনফরমেশন কেন ছিল না, উত্তরবঙ্গে এই যে টাকাটা এসছে কোথা থেকে এসছে কিভাবে এসছে এই নিয়ে কিন্তু আজকেও এর আগের বৈঠকে আমরা 11 তারিখের বৈঠকে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন, আজকেও কিন্তু ঠিক ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বৈঠকেই কিন্তু সন্দেশখালী প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠকের এবং দেশ জুড়ে আলোড়ন করেছে এবং সেখানে কিন্তু পুলিশ ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি, পুলিশের কাছে আগাম কোনো ইনফরমেশন ছিল না যে সেখানে পয়সা দিয়ে এইভাবে কাজ করানো হচ্ছে। অর্থাৎ আজকের বৈঠকেও কিন্তু মুখ্যমন্ত্রীর আগের দিন যেখানে তিনি শেষ করেছিলেন, অর্থাৎ 11 তারিখ যেখানে তিনি শেষ করেছিলেন, আজকে সেখান থেকেই তিনি শুরু করেছেন। এবং এই জমি সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, সরকারি জমি অন্যর হাতে চলে যাচ্ছে, কেন যাচ্ছে কোথায় যাচ্ছে এবার কিন্তু সময়সীমা বেঁধে দিয়ে তিনি কিন্তু পুরো রিপোর্ট চাইলেন এবং সোমবারের মধ্যেই কিন্তু এই পুরো রিপোর্ট দিতে বলা হয়েছে। একদমই ধন্যবাদ দীপ্তিমান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। গত সপ্তাহেই জমি দখল নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই স্পষ্টভাবে জানিয়েছিলেন সরকারের জমি দখলের অভিযোগ উঠলে কাউকে রেয়াত করা হবে না। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর যে খবরে নজর রাখবো, হলং বনবাংলোতে ঢুকতে পারলেন না মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জলদাপাড়ার গেটে আটকে দেওয়া হয় মনোজ টিগ্গাকে। হলং বাংলোতে প্রবেশের অনুমতি মেলেনি, অভিযোগ এমনটাই মনোজ টিগ্গার। কিছু না কিছু এখানে ষড়যন্ত্র হয়েছে এমনটাই কিন্তু বলেছেন মনোজ টিগ্গা। আপনাদের জানিয়ে রাখবো, মনোজ টিগ্গাকে হলং বন বাংলোতে ঢুকতে দেওয়া হলো না, জলদাপাড়ার গেটেই তাকে আটকে দেওয়া হলো এবং তিনি যেমনটা বলছেন যে বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে সেখানে আর তার জন্যই তাকে আগে ভাগেই আটকে দেওয়া হয়। কি বলেছেন মনোজ টিগ্গা আপনাদের শোনাবো। কি কারণে হলং বন বাংলোতে আগুনটা লাগলো, অনেক মাধ্যমে শোনা যাচ্ছে যে না, কখনো বলা হচ্ছে যে নাকি এসি ব্লাস্ট করে আগুন লেগেছে, শর্ট সার্কিটে আগুন লেগেছে, কিন্তু আমার বক্তব্য যেখানে আমাদের ডুয়ার্সে ধারাবাহিকভাবে 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বনবাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হতো, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো, তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে সেখানে ইভেন আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি এলাকার সাংসদ, আগে বিধায়ক ছিলাম, 2 বারের বিধায়ক, অপোজিশন চিফ হুইপ এবং বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ, তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত। অজয় শাহ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি যেমন বলছেন যে কোনো রকম কোনো ষড়যন্ত্র রয়েছে বলেই তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলোতে, তাকে আটকে দেওয়া হয় গেটের কাছে। সেক্ষেত্রে বন দপ্তর তারা কি বলছেন? তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া উঠে এসেছে বিষয়ে? দেখো, গত মঙ্গলবার রাতে কিন্তু জলদাপাড়ার যে হলং বাংলো অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে পড়েছে। এরপরে কিন্তু এই অগ্নিকাণ্ডের নিয়ে বিভিন্ন প্রকারের প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ কিন্তু জলদাপাড়ায় যে ঘটনাস্থল রয়েছে, ঘটনাস্থলের পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কিন্তু জলদাপাড়ার যে প্রবেশ দ্বার সেখানে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে।
জলদাপাড়া গেটেই কিন্তু তাকে আটকে দেওয়া, সেখান থেকে তিনি কিন্তু ফিরে যান। মনোজ সিগা এই সময় অভিযোগ করেন যে সংবাদ মাধ্যমকে গতকাল এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, এর পাশাপাশি আমাকেও আজকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন যে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু ষড়যন্ত্র রয়েছে। মনোজ সিগা জানান যে সবাই জানতে চায় কিভাবে আগুন লেগেছে, তাই তদন্ত হওয়ার দরকার, কেননা এই এলাকার মানুষের সাথে হলং বংলার আবেগ জড়িয়ে রয়েছে। যদিও এই বিষয়ে আমরা এখানকার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে বা বন দপ্তর রয়েছে তাদের থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। একদম ধন্যবাদ জানাবো অজয় শাহ, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে হলং বন বাংলো, যা বিধ্বংসী আগুনে পুড়ে সমস্ত ছাই হয়েছে, এবং এই বন বাংলো পুড়ে যাওয়ার ঘটনা কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। গৌতম বাবু, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি যেমনটা অভিযোগ করছেন যে এই বাংলোতে কোনো রকম কোনো ষড়যন্ত্র রয়েছে এবং তাই আজ তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, প্রবেশের অনুমতির মেলেনি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? না, এটা মনোজের তো জানা উচিত, ও কাছাকাছি মাদারিহাট থেকে এমএলএ ছিল। তো 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত দেশের সমস্ত জায়গাগুলো বন্ধ প্রান্তে তাদের এটা একটা বিশেষ সময়, যেই সময়টা জঙ্গলবদ্ধ থাকে, ওখানে মানুষের প্রবেশ নিষেধ থাকে এই সময়টা 15ই সেপ্টেম্বর। সুতরাং সেই কারণে জঙ্গলের ভিতরে ঢোকা যায় না, এটা ওর জানার কথা। এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, বন দপ্তর তারা পুরো ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত এবং এর কারণ অনুসন্ধান হচ্ছে। ওইখানে গিয়ে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে যেহেতু কারণ প্রবেশাধিকার নেই, সেই জন্য মনোজ টিগ্গাও তার বাইরে। গৌতম বাবু, সে জায়গায় যে নানান প্রশ্ন উঠছে এই বন বাংলোয় যে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এবং আজ যে প্রবেশের অনুমতি মেলেনি, এ বিষয়ে যেমনটা মনোজ টিগ্গা বলছেন, এই অভিযোগে কতটা সত্যতা বা কি মনে করছেন আপনারা, আপনি কি বলবেন? কোনো বেসিস নেই। রাজ্য সরকারের এই হলং বাংলো, রাজ্য বন দপ্তরের, এটা আমাদের রাজ্যের এবং দেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা হেরিটেজ প্রপার্টি। সবাই মর্মাহত, কিন্তু সেটা নিয়ে বিজেপি যেভাবে একটা রাজনীতি করছে, প্রত্যেকটা ব্যাপার নিয়ে বিজেপি যেভাবে রাজনীতি করার চেষ্টা করে, সেটা খুব দুর্ভাগ্যজনক। এবং জঙ্গলের যে সাধারণ নিয়ম আছে, যে নিয়মটা ইউনিভার্সাল নিয়ম, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সাংসদ সেই নিয়মের ঊর্ধ্বে নয়, এটা ওকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জলদাপাড়ায় যে হলং বন বাংলো, সেই বন বাংলোয় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই বন বাংলোতে আজ ঢুকতে পারলেন না মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে জলদাপাড়ার গেটেই আটকে দেওয়া হয়। জলদাপাড়াতে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় জানান, শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করেছে। হলং বাংলোয় দুর্ঘটনা নিয়ে জানান মুখ্য বনপাল দেবল রায়। জলদাপাড়ায় রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে কিন্তু এমনটাই জানিয়েছেন যে শর্ট সার্কিটের যে অগ্নিকাণ্ডের ঘটনা। অজয় শাহ রয়েছেন ফোন লাইনে। অজয়, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, গত মঙ্গলবার কিন্তু আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল কিন্তু এখানে উত্তরবঙ্গের মুখ্য বনপাল তিনি এসেছিলেন, বন দপ্তরের একাধিক আধিকারিক ও পুলিশের আধিকারিকরা এসে ঘটনার তদন্ত শুরু করেছিলেন। আর দেখা গেল জলদাপাড়াতে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় এসেছেন, তিনি গোটা ঘটনার তদন্ত করেন। তিনি জানান শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে এবং ফরেনসিক দলের এসে নমুনা সংগ্রহ করেছে। তিনি আরো জানান যে বাংলো দেখার জন্য 3 জন কর্মী ছিল, এছাড়া সেই দিন 2 জন রেঞ্জ অফিসার ছিল, কিন্তু তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা বংলোটি রক্ষা করতে পারেনি, কেননা বংলোর ঘর বন্ধ ছিল। পরবর্তীতে রেঞ্জ অফিসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, তারপর কিন্তু দমকল কর্মীরা আসে, তারা কিন্তু দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণ বংলোটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে শর্ট সার্কিট কারণে কিন্তু আগুন লেগেছে, এখানে কোনো অন্য কিছু বিষয় নেই। একদমই ধন্যবাদ অজয়। আপনাদের জানাবো, জলদাপাড়ায় জাতীয় উদ্যানের মধ্যে যে হলং বন বাংলো বিধ্বংসী আগুনে
যে ঘটনা সেখানে ঘটে এবং যে ঘটনার পর কিন্তু কার্যত গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই বিষয় নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে। যেমনটা মনোজ টিগ্গা তিনি আজ বলছেন যে এখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় তিনি পরিদর্শনের পর জানান যে শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ড হয়েছে। জলদাপাড়ার ঐতিহ্যশালী হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনায় তদন্তে বন দফতর। জানা গিয়েছে যে এই গোটা ঘটনায় যেমন তদন্ত শুরু করেছে বন দফতর, জঙ্গল বন্ধ থাকায় পর্যটকদের জন্য বন্ধ ছিল হলং বাংলো। কোনো ঘরের এসি কিংবা বিভিন্ন জায়গা থেকে কোনো শর্ট সার্কিট হয়েছিল কিনা বা গিজারের সুইচ অন ছিল কিনা সেই বিষয়গুলো যেরকম খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সিঁড়ি ও গ্যালারির লাইটের সুইচ অন ছিল, আগুনের কারণে এসির কম্প্রেসার নষ্ট হয়ে যায় এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বন দফতর এই গোটা ঘটনায় তদন্ত যেরকম শুরু হয়েছে, আমরা দেখেছিলাম মঙ্গলবার রাত 9:30 নাগাদ আগুন লাগে এবং এরপরেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায়। আর এই ঐতিহ্যবাহী বাংলোর অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই বাংলো, জলদাপাড়ার ঐতিহ্যশালী হলং বন বাংলো, যার গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বন দফতর। এসি বা গিজারের সুইচ অন ছিল কিনা বা বিভিন্ন জায়গা থেকে কোন জায়গা থেকে মূলত শর্ট সার্কিট হয়েছে, আগুনের তাপে এসির কম্প্রেসার ফেটে যায়, এই তথ্য যেরকম সামনে এসেছে। পাশাপাশি এই পুড়ে যাওয়ার ঘটনায় নানান যে তথ্য সামনে আসছে সেই সমস্ত তথ্য কিন্তু যাচাই করে দেখছেন বন দফতরের আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নজর রাখবো পরের খবরে। ঘরের মধ্যেই বিভীষণ ছিল আমরা বুঝতে পারিনি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবারই বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাবি করেন গ্রেটার কোচবিহার প্রধান অনন্ত মহারাজ। এবং যে অনন্ত মহারাজ তিনি কিন্তু বিজেপির কাছেও কিন্তু একটা যথেষ্টই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেই জায়গায় বিজেপির তরফে যে বক্তব্য এবং যেখানে বলা হচ্ছে যে ঘরের মধ্যেই বিভীষণ ছিল আমরা বুঝতে পারি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি যেরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎ এবং পাশাপাশি কি বলেছেন তিনি শোনাব। এবার ভারতীয় জনতা পার্টির হারার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, আর তার পুরস্কার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করতে গিয়েছিলেন তার বাড়িতে। তো স্বাভাবিকভাবেই একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, একদিকে তিনি বলছেন যে যারা উত্তরবঙ্গকে ভাগ করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার আরেকদিকে তিনি তাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছেন। তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আজকে মানুষের সামনে এসছে। নানানভাবে ছলে বলে কৌশলে এই কুচবিহার সিটটাকে জিততে হবে, আর সেটা তারা করেছেন। এভাবে কীভাবে করেছেন সেটা মানুষ জানে সব। আর সেই জন্য আমি এইভাবেই পোস্টটা করেছি যে ঘরের মধ্যে আমাদের বিভীষণ ছিল আমরা বুঝতে পারিনি। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, আর এই সাক্ষাৎকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক মহলে নয়া সমীকরণ যেরকম দানা বাঁধছে। আমরা দেখেছিলাম যে কোচবিহার কেন্দ্রে, একমাত্র উত্তরবঙ্গের কোচবিহার কেন্দ্রে কিন্তু তৃণমূল অর্থাৎ ঘাসফুলের জয় হয়েছে এবং সেই জায়গায় কোচবিহারবাসীকে শুভেচ্ছা যেরকম জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং মঙ্গলবারই কিন্তু মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পর অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অনন্ত মহারাজ তিনি এ বিষয়ে কি বলছেন, নিখিল রঞ্জন দের পোস্টের পর তার কি প্রতিক্রিয়া ফোন লাইনে শোনাবো। নিখিল রঞ্জন যা বলেছেন ভালো বলেছেন, ওনার ভালো জ্ঞান আছে। বিভীষণ তো রাম ভক্ত, দেশকে রক্ষা করেছে, সমাজকে রক্ষা করেছে, সভ্যতাকে রক্ষা করেছে, তার ভক্তই ছিল। আর রাবণকে দমন করেছিল রাম। তাহলে এই দুষ্ট দমন হবে, সৃষ্টির পালন হবে।
অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ছেলে ধরার সন্দেহে মারধরের ঘটনায় বুধবার রণক্ষেত্রের আকার নিয়েছিল উত্তর 24 পরগনার বারাসাত। বৃহস্পতিবার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে হাজির হন পুলিশ কর্মীরা। হ্যান্ডবিল বিলি করে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের প্যানিক দূর করার চেষ্টা করা হয় পুলিশের তরফে। ইতিমধ্যেই 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার চুরির অভিযোগে তোলপাড় হয়েছিল বারাসত। ছেলে ধরা সন্দেহে মারধরও চলে দেদার। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে শুরু হয় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পুলিশের গাড়িতে হামলা চালায় জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে জেলায় শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই অন্য কাজে বারাসতে এসেছিলেন, তার প্রমাণও পেয়েছে পুলিশ। পুরোটাই গুজব ছড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। এই অবস্থায় অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালো পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে বারাসত পুলিশ জেলার তরফে এসপি বারাসতের উপস্থিতিতে বেসরকারি স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বললেন পুলিশ কর্মীরা। আতঙ্কে থাকা অভিভাবকরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য হ্যান্ডবিল বিলি করে প্যানিক দূর করার চেষ্টা চলল পুলিশের তরফে। আতঙ্ক না কাটলেও পুলিশে ভরসা রাখছেন অভিভাবকরা। ভীষণ আতঙ্ক ছিলাম না, এখন একটু স্বস্তি লাগছে। ভীষণ আতঙ্ক ছিলাম, যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায়। পুলিশের ভূমিকা সবসময় সঠিক, কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশন দিয়ে থাকে। এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি। এদিন পুলিশের স্পেশাল ক্যাম্পেইনিং এ হাজির ছিলেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া। শিশু চুরির ভুয়ো অভিযোগের পর পুলিশ কি কি পদক্ষেপ করেছেন জানালেন তিনি। আমি 18 লোককে অ্যারেস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোককে বি অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন, আজকে আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি। 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কে ওনাকে বলেছে কি এ बच्चा चोर আছে या এরকম আছে। তো we are doing it, we need your help, media help। মিডিয়াতে আপলোড করার জন্য কজনকে অ্যারেস্ট করেছি? 2 জনকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, আর আমি অনেকগুলোর নাম পেয়েছি যার ফেক অ্যাকাউন্ট আছে, ফেসবুক থেকে নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি আর লোককে অ্যারেস্ট করব। যে বিভিন্ন স্কুলে পুলিশ প্রশাসন তারা কিন্তু সচেতন করছে, অর্থাৎ কিভাবে মানুষকে গুজব থেকে মুক্ত হতে হবে এবং গুজব ছড়াতে বারণ করছে, তার জন্য লিফলেট বিলি করছে বিভিন্ন স্কুলে। এখন দেখার বিষয় মানুষ কতটা সচেতন হন। বারাসাত থেকে ভক্তিতে, কলকাতা টিভি। প্রচারের কাজে বরাদ্দ টাকা তছরূপের অভিযোগ, আর সেই অভিযোগে বিজেপির গোষ্ঠী কোন্দল। বারুইপুরে বিজেপির পার্টি অফিসে নেতা কর্মীদের মধ্যে বচসা। বিজেপির গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করেনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বিজেপির পার্টি অফিসে ঝামেলা এবং বচসা। বারুইপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, কোন বিষয়কে কেন্দ্র করে বিজেপির অন্দরে এই কোন্দল, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো যে প্রচারের কাজে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা তছরূপের অভিযোগেই কিন্তু এই গোলমাল। বিজেপির কিন্তু যে জেলা পার্টি অফিস বারুইপুর তার অন্দরে কিন্তু এই গোলমাল বাঁধে। বিষয়টি নিয়ে বুধবার বারুইপুর যে দলীয় কার্যালয় আছে সেখানে নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ভোট পরবর্তী অশান্তির আশঙ্কায় দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বারুইপুর মহকুমা সহ বিভিন্ন প্রান্তের যে মানুষগুলো তাদের অবশ্য পরে যে গোলমালের পরে তারা কোনো কিছুতে মুখ খুলতে চাননি এবং বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার অবশ্য দলীয় কোন্দলের অভিযোগ মানতে চাননি। তিনি বলেন প্রধানমন্ত্রী সভায় ফেন্সিং তৈরি বরাত হয়েছিল একজনকে, যাকে বরাত দেওয়া হয়েছিল এবং যিনি দিয়েছিলেন, এই দুপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই নিয়ে কিন্তু কোনো গোষ্ঠী কোন্দল হয়নি, কিন্তু আমরা যে ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি কিন্তু চেয়ার নিয়ে এক ব্যক্তিকে মারতে যাচ্ছে এবং সেটাই হচ্ছে বারুইপুর বিজেপি জেলা পার্টি অফিসের মধ্যে। বাসু দিদি, ধন্যবাদ প্রিয়গোপাল।
পার্টি অফিসে নেতা কর্মীদের মধ্যে অসুস্থতা। স্কুলের ছাদ থেকে যখন তখন ভেঙে পড়ে চাঙর, সারাই হবে কবে? মাথা বাঁচাতে শ্রেণীকক্ষে ছাতা নিয়ে ক্লাস পড়ুয়াদের। সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সুরাহা, তাই ছাতা মাথায় নিয়েই ক্লাস করা হচ্ছে হিঙ্গলগঞ্জের পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুল। বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট 48 জন ছাত্রছাত্রী রয়েছে। বহু বছর কেটে গেলেও স্কুলে হয়নি কোনো রক্ষণাবেক্ষণের কাজ, ফলে শ্রেণীকক্ষের সিলিং থেকে প্রায় ভেঙে পড়ে ছোট বড় চাঙর। এমনকি বারান্দা সহ স্কুল ভবনের দেওয়ালের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্রেফ পড়ুয়া নন, শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকারাও রীতিমতো আতঙ্কিত। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। মাথা বাঁচাতে ছাতা মাথায় করেই চলছে খুদে পড়ুয়াদের ক্লাস। পড়ছে তাই আমরা ছাতা মাথায় দিয়ে পড়ছি, না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো না। আমাদের স্কুলের চাং ভেঙে পড়েছে, তাই আমরা ভয়তে ছাতা মাথায় দিয়ে পড়ছি। স্কুলের ভগ্নদশার কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল বলেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি, যার কারণেই ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার, আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। বৃহস্পতিবার স্কুল চলাকালীনও ভেঙে পড়ে চাঙর, যার জেরে অভিভাবকরা বলেন, যতদিন স্কুল সারাই না হবে ততদিন স্কুলে ছাত্রছাত্রীদের আর পাঠাবেন না তারা। ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি, ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। এই স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে কবে থেকে শুরু হয় স্কুলে সংস্কারের কাজ, সেদিকেই তাকিয়ে প্রধান শিক্ষক থেকে পড়ুয়াদের অভিভাবকেরাও। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যখন ভারত আফগানিস্তান মুখোমুখি হচ্ছে, তারই মাঝে শোকের খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের রহস্য মৃত্যু। 5 তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু ডেভিড জনসনের। বেঙ্গালুরুর অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে যান জনসন। শারীরিক অসুস্থতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। জয়জ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে, কি জানা যাচ্ছে? ভারতীয় ক্রিকেট মহলে তো শোকের ছায়া। একেবারেই ভাস্করজি, দেখো ভীষণই খারাপ খবর এটা ভারতীয় ক্রিকেটের বলতে গেলে। এবং ডেভিড জনসন, যিনি 1996 সালে ডেবিউ করেছিলেন, 2টি টেস্ট খেলেছিলেন, তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ভালো রেকর্ড। তবে হঠাৎ করে আচমকা এরকম রহস্য মৃত্যু, মানে এটার পেছনে কি কারণ রয়েছে এখনো কিন্তু সেটা স্পষ্ট নয়। তবে ঘনিষ্ঠ সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে তিনি তার অ্যাপার্টমেন্টে ছিলেন, 4 তলা থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কিছু অংশ বলছে, তার পরিবারের কিছু অংশ বলছে যে না, উনি পড়ে গিয়েছেন। তাই এখনো পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট নয় যে তিনি আত্মহত্যা করেছেন নাকি তিনি পড়ে গিয়েছেন। এই বিষয়টা দেখি। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ থেকে শুরু করে অনিল কুম্বে, গৌতম গম্ভীর প্রত্যেকে কিন্তু শোক জ্ঞাপন করছেন। ডেভিড জনসন ভালো বোলার ছিলেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে যথেষ্ট ভালো পারফরমেন্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1996-এ তার ডেবিউ হয় ওয়ান অফ টেস্টে, সেখানে তিনি উইকেট নেন মাইকেল স্লেটারের এবং তারপর ডারবনে তিনি খেলেন। খুব দ্রুত তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং তার জীবনের ইনিংসও কিন্তু খুব দ্রুত শেষ করলেন ডেভিড জনসন। ধন্যবাদ জয়জ্যোতি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ বৃহস্পতিবারই নামছে ভারত এবং তারই আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে শোকের খবর। জনসনের মৃত্যু, পুলিশের প্রাথমিকভাবে যে অনুমান আত্মহত্যা করেছেন তিনি। বেঙ্গালুরুর ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান তিনি এবং তারপরেই তার মৃত্যু। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে একাধিক রহস্য এখনো পর্যন্ত দানা বাঁধছে। তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে আত্মহত্যা করেছেন তিনি।
পাঁচতলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ডেভিড জনসন। চারটে চারদিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।